মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারই টিম মুর্শিদাবাদে তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তিনি চিহ্নিত করে দিয়েছিলেন কোন কোন বাড়িগুলোকে হিন্দুদের অ্যাটাক করতে হবে, মারতে হবে। এই মেহবুব আলম কোথায় এখন? তারা এমনকি পুলিশকে রক্তাক্ত করল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্রিমিনালদের জেলে পুরল না, উল্টে রক্তাক্ত হয়ে মাথা নিচু করে পুলিশকে চলে আসতে হলো, কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে যে এই উগ্র জেহাদি শক্তি তোমাদের মারলে তোমরা মেনে নেবে, কারণ আমি পুলিশ মন্ত্রী। এরপরের ইউনুস তো সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যদি দীপু দাসের ঘটনা এবং কিছুদিন আগেই ঘটে যাওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবার ছেলে, এই উগ্র ইসলামিক জিহাদি শক্তি যেভাবে ওপারে দীপু দাসকে মারল, ঠিক এপারেও তারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মেরেছিল। তো তাহলে দু ক্ষেত্রেই প্রশাসন, এপার বাংলা হোক ওপার বাংলা হোক, উগ্র ইসলামিক জেহাদি শক্তিকে তারা যে ঘৃণ্য কাজগুলো করতে চাইছেন যাতে তারা করতে পারে, সেটা ইউনিসেফ সরকারের পুলিশ হোক বা এপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের পুলিশ হোক, তারা যেন সহযোগিতা করছে। ওয়াকফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ধন্যবাদও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে মিডিয়ার সামনেই কথা বলেছেন, তার এই ওয়াকফের নামে যে গ্যাং, সেই গ্যাং কলকাতা শহরেও যে যে হিন্দুদের গাড়িগুলোতে ঠাকুরের ছবি লাগানো থাকে, হিন্দুদের গেরুয়া পতাকা লাগানো থাকে, সেগুলো ভাঙচুর করেছে পুলিশের সামনে দাঁড়িয়ে। পুলিশ চুপ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই জিহাদির শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। উনি হিন্দু ধর্মকে যখনই যারাই ছোট করবে তাদের পক্ষে থাকবেন। দু একটা এই জগন্নাথ মন্দির করে দিয়ে কিংবা মহাকাল মন্দিরের ঘোষণা দিয়ে যিনি প্রকাশ্যে হিন্দু ধর্মের বিরোধিতা করেন, এই কাজগুলো যে নাটক এবং কিছু ভোটকে আটকে রেখে দেওয়ার চেষ্টা ছাড়া হিন্দু ধর্মকে কোনো রকমভাবে সম্মান করা নয়, এটা যে সর্বৈব চালাকি, এ পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা দল মত ভুলে তারা কিন্তু মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে এই ঘৃণ্য চালাকিটা। তো আজকে যারা হিন্দুরা রয়েছে, সেকুলার মানে কি ভাই? সেকুলার মানে সবার জন্য সমান আইন, সমান সুযোগ সুবিধে। খুব অদ্ভুত। সেখানে এরা হিন্দুদের ওপরে অত্যাচার হয়ে গেলে চুপ থাকে, কোনো কথা বলে না। শিল্পী, লেখক, বুদ্ধিজীবী তারা নীরবতা নিয়ে নেয়। প্যাটিস কাণ্ড নিয়ে বিরাট হু হু করে কথা বলা শুরু করেছিল। বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে একটাও কথা বলে যারা গাজা প্যালেস্টাইনের জন্য এখানে কেঁদে ভাসায়। বাবরের নামে মসজিদ হচ্ছে, ভাই মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে, মানুষেরা চাঁদা তুলে নিজের টাকায় করবে, এ তো আনন্দের কথা। কিন্তু যে বাবর লুটেরা, যে বিদেশি লুট করতে ভারতবর্ষে এসেছিল, তার নামে যখন মসজিদ করছে তৃণমূলের বিধায়ক, যে দলই ঘোষণা করুক এখনও তিনি তৃণমূলের বিধায়ক, সেই মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনো অসুবিধে না হয় পুলিশ প্রশাসনকে পাঠিয়ে নির্বিঘ্নে এই লুটেরার নামে মসজিদ বানাবার ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ দিলেন। হুমায়ুন কবির 30% হিন্দু মুর্শিদাবাদের, তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন, অর্থাৎ প্রশ্রয় দিচ্ছেন কনস্ট্যান্ট। তো এই ঘটনা কি বাংলাদেশের থেকে বিন্দুমাত্র আলাদা? তৃণমূল কি ওই জন্যই চুপ রয়েছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ঘৃণ্য কটূক্তি, অসম্মানজনক যখন কথাবার্তা এই শক্তিগুলো বলছে? এটা তো মানুষের কাছে স্পষ্ট যে হ্যাঁ এরা এক, তাই চুপ। নাকি তাদের মান সম্মান বোধটাই হারিয়ে গেছে? কোনটা মান কোনটা সম্মান সেটা একদমই নয়। তারা মান সম্মান বোধ তাদের ব্যক্তিগত নেই, কিন্তু এই দলের তো কোনো রকম ম্যানিফেস্টো নেই। গোয়াজুলাইকে নাম দেওয়া লোকজনদের মধ্যে উনি পড়েন। তো কি বলা যাবে? উল্টোপাল্টা কথা বলছেন যার কোনো ভিত্তি নেই, আজে বাজে কোনো তথ্যই নেই, থেকে দেখেই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যায়। পিসির স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে চোখ দেখাতে এত গরিব, আমেরিকার সবথেকে দামি হাসপাতাল যেখানে টাটা বিল্ডাররাও চিকিৎসা করাতে ভয় পায়, সেখানে গিয়ে চোখ দেখিয়ে আসেন। ওনার চোখ সেরে যাক, কিন্তু আমার মনে হয় ওনার চোখের সমস্যার জন্য উনি পশ্চিমবঙ্গে যে বাস্তবগুলো সেগুলোকে দেখতে পাচ্ছেন। নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি ব্যক্তিকেই তিনি পদে থাকুন বা না থাকুন, তাদের একটা কমিটি করিয়ে দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়। পদাধিকারী ব্যক্তি এবং পদ ছাড়া ব্যক্তি, এটা তো নিয়ম। একটা নির্দিষ্ট সময় অন্তর পদ ছেড়ে দিতে হয়। যেমন দিলীপবাবু এর আগে অত্যন্ত লড়াকু রাজ্য সভাপতি ছিলেন, তার সময় দারুণ রেজাল্ট এসেছিল, দেখতেও পাওয়া গেছে। তারপর যেরকম সময়ের নিয়ম, প্রত্যেককেই পদ ছাড়তে হয়, তিনি ছেড়েছেন, তিনি এখন পদহীন রয়েছেন। এবার ইলেকশনের জন্য, লড়াইয়ের জন্য নতুন যে কমিটিগুলো হবেন,
ঠিক যেমন রাহুল সিনহারা রয়েছেন, রাহুল সিনহা, দিলীপ বাবু, তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে মাঠে নামানো হবে, আমাদের প্রত্যেককেই নামানো হবে। থাকতে এসআইআর হতে দেব না, অ্যাজ ইফ তিনি যেন নিজেকে পশ্চিম বাংলাদেশ আলাদা একটা দেশের প্রধানমন্ত্রী ভেবে ফেলেছেন। ভারতবর্ষে দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তি কথা বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসে রয়েছেন, তৃণমূল দলের যে চেয়ারে উনি বসে রয়েছেন, সেখান থেকে দিনের বেলা সূর্যকে দেখিয়ে ওই দেখো চাঁদ বলতেই পারেন। তৃণমূলের বিদায় হয়ে গেছে, শুধু কাগজ কলমে প্রকাশ হওয়াটা ইলেকশনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন ফল ঘোষণা হবে সেই সময়ের অপেক্ষা। তাই ওরা দিশাহীন হয়ে গেছে। পিসি, ভাইপো, কারা কি বলছে মাথার ঠিক নেই। খেয়াল করে দেখুন, তাদের নেতামন্ত্রীরা বলে ফেলছেন সত্যি কথা। মৎস্যমন্ত্রী বলে ফেললেন কদিন আগে এখানে নারী নিরাপত্তা বলে কিছু নেই। ইউনিসেফ পুলিশের মতো মমতার পুলিশও তাদের হেনস্থা করবে, দুপারে একই অবস্থা। এই অবস্থা থেকে নিষ্কৃতি পেতে চাইছে সবাই। স্যার, দাদা সম্প্রতি আপনি একটি পোস্ট করেছেন যেখানে এপারের ইউনুস বলেছেন আপনি, এই ছবিটি কার উদ্দেশ্যে এবং কি মন্তব্য করে? এপারের ইউনুস তো সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, যদি দীপু দাসের ঘটনা এবং কিছুদিন আগেই ঘটে যাওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবার ছেলে, এই উগ্র ইসলামিক জিহাদি শক্তি যেভাবে ওপারে দীপু দাসকে মারল, ঠিক এপারেও তারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মেরেছিল। এবং দু ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষই জানে যে দীপু দাস বা হরগোবিন্দ দাস এদের গোপনে ফুসলিয়ে ভুল বুঝিয়ে কোথাও নিয়ে গিয়ে আড়ালে কোথাও হত্যা করা হয়নি। পরিকল্পিতভাবে মব, ভিড়, তারা প্রকাশ্যে সমাজেই ঘটনা ঘটাচ্ছে। সেটা রেকর্ডিংও হচ্ছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে রেকর্ডিংটা হয়নি, কিন্তু দুটো ক্ষেত্রে বড় মিল হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে এবং পুলিশ তারা নেই। এবং এই মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের মারা হচ্ছে ফালা করে, হিন্দু মা বোনেরা আক্রান্ত হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। তারা বাঁচতে পাগলের মতো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ফোন করছেন, তারপরেও পুলিশ পৌঁছচ্ছে না। পুলিশের গাড়ি জ্বলছে, পুলিশ হিন্দুদের ফোন পাচ্ছে, তবু পুলিশ যাচ্ছে না বাঁচাতে। কখন হয়? যখন ওপর মহলের কোনো সিদ্ধান্ত থাকে। তো দু ক্ষেত্রে তো একই ঘটনা। প্রকাশ্য রাজপথে গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তার মোড়ে দীপু দাসকে মিথ্যে অজুহাত তুলে যে ইসলাম ধর্মের বিরুদ্ধে নাকি কুমন্তব্য করেছে, যেটা পুলিশি তদন্তে তাদের বলাও, তারা স্বীকারোক্তি দিলেন র্যাব, বাংলাদেশের পুলিশ, যে এইরকম কোনো কিছু করেওনি। তাকে কোত্থেকে নিয়ে আসা হয়েছে? টেনে থানা থেকে। অর্থাৎ পুলিশ জানে যে মব কাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় ঝুলিয়ে পোড়াচ্ছে। সিসিটিভি ক্যামেরা, রাস্তার মোড়, মোবাইল পোড়ানো হচ্ছে, পুলিশ আসছে না। প্রথমে মেরে পেটানো হলো, অর্ধমৃত করা হলো, তারপর অর্ধমৃত শরীরের ওপরে কেরোসিন ঢালা হচ্ছে, একটা বডিকে পোড়ানো হচ্ছে। এ 2-1 মিনিটের কাজ নয় যে পুলিশ এসে পৌঁছবার আগে শেষ। তো তাহলে দু ক্ষেত্রেই প্রশাসন, এপার বাংলা হোক ওপার বাংলা হোক, উগ্র ইসলামিক জেহাদি শক্তিকে তারা যে ঘৃণ্য কাজগুলো করতে চাইছেন যাতে তারা করতে পারে, সেটা ইউনিসেফ সরকারের পুলিশ হোক বা এপারে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের পুলিশ হোক, তারা যেন সহযোগিতা করছে। হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের যেভাবে মারা হয়েছে, সেখানে রিপোর্টে স্পষ্ট যে ওয়াকফের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পেয়ে যে অরাজকতার মিথ্যে আন্দোলন করেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারই টিম মুর্শিদাবাদে তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তিনি চিহ্নিত করে দিয়েছিলেন কোন কোন বাড়িগুলোকে হিন্দুদের অ্যাটাক করতে হবে, মারতে হবে। এই মেহবুব আলম কোথায় এখন? জেলে গেছেন? না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্যাং এটা করিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী, জেলে গেছেন? না।
যাদের ধরা হয়েছে এবং শাস্তি দেওয়া হলো, তারা সবাই মুসলমান সমাজের মানুষ। তাদের পরিবারেরা চিৎকার করে করে নাম বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অধিকাংশ ক্ষেত্রেই বেছে বেছে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে জেলে পড়ে নিয়ে শাস্তি দেওয়ার রাস্তায় নিয়ে যায়নি। বিচারক তিনি যে বিচার করে শাস্তি দেবেন, যে নামগুলো পুলিশ পরিবেশন করবে, যে নামগুলো উঠে আসবে, তাহলে হাইকোর্টের নিজের কাছের যে তথ্য, যেখানে মেহবুব আলমের তৃণমূল কাউন্সিলরেই তার নির্দেশনায় হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকাফের নামে যে গ্যাং তারা ঘটিয়েছে, এই দুজন কি করে বাইরে রয়েছে? তো তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এপার এবং ওপারে এই যে একটা উগ্র ইসলামিক যে জেহাদি শক্তি, তারা সারা পৃথিবী জুড়ে এই কাণ্ড ঘটাচ্ছে, ওপারেও ঘটাচ্ছে, এপারেও ঘটাচ্ছে, এবং দুক্ষেত্রে মিল হচ্ছে, পুলিশ নীরব হয়ে গিয়ে সাহায্য করছে। আপনি এই ঘটনার সঙ্গে সঙ্গে মহেশতলা বা মোথাবাড়ির ঘটনা দেখে নিন। মহেশতলাতে তুলসী মঞ্চ উপড়ে ফেলা নিয়ে ঘটনা হলো। সেখানে যারা এই উগ্র জেহাদি ইসলামিক শক্তি, তারা এমনকি পুলিশকে রক্তাক্ত করল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্রিমিনালদের জেলে পুরল না, উল্টে রক্তাক্ত হয়ে মাথা নিচু করে পুলিশকে চলে আসতে হলো, কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে যে এই উগ্র জেহাদি শক্তি তোমাদের মারলে তোমরা মেনে নেবে, কারণ আমি পুলিশ মন্ত্রী। এবং এই ধারাবাহিকতা মেনটেন করে যখন আপনারা দেখলেন যে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে এই উগ্র ইসলামিক জেহাদি শক্তি প্রকাশ্যে ঘন্টার পর ঘন্টা ধরে মারল, পুলিশ এলো না, যে ঘটনা নিয়ে সারা পৃথিবী নিন্দা করছে, সব ধর্মের মানুষ, পৃথিবীর সব দেশের মানুষ, আপনি দেখেছেন একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দা করতে? ইসলাম আর ইসলামিক এই মৌলবাদী ফ্যাসিবাদী শক্তি, এই দুটো এক নয়। ইসলামের নাম করেই কিছু ইসলামিক লোক এই ঘটনা ঘটাচ্ছে। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা মানবিকতার বিরুদ্ধে অপরাধ ঘটাচ্ছে, দেশের আইনকে না মেনে অপরাধ ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি কোনো বক্তব্য রাখছেন না। এবং উল্টে যখন বাংলাদেশ হাই কমিশনের কাছে যারা হিন্দু মানুষ তারা প্রতিবাদ জানাতে গেলেন, সাধু সন্তরা প্রতিবাদ জানাতে গেলেন যে আপনারা কি বন্দোবস্ত নিচ্ছেন, আমাদের জানান, কেন বাংলাদেশে এই ঘটনা ঘটবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে এত হিন্দু বিরোধী তিনি লাঠিচার্জ করে করে মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছেন। এ সবাই দেখেছেন। আমাদের মুসলমান ভাইরা যখন কোনো মিছিল করে, এই ওয়াকাফের নামে যে অরাজকতা করলো, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও তাদের মারধর করেছে? শুধু তো মুর্শিদাবাদে গিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের মেরে ফেলা নয়, হিন্দু মা বোনেদের এমন অত্যাচার করলো, তারা মান ইজ্জত সম্ভ্রম বাঁচাতে মালদা স্কুলে গিয়ে আশ্রয় নিল। এ দৃশ্য সবাই দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে না। এই ওয়াকাফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ধন্যবাদও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে মিডিয়ার সামনেই কথা বলেছেন, তার এই ওয়াকাফের নামে যে গ্যাং, সেই গ্যাং কলকাতা শহরেও যে হিন্দুদের গাড়িগুলোতে ঠাকুরের ছবি লাগানো থাকে, হিন্দুদের গেরুয়া পতাকা লাগানো থাকে, সেগুলো ভাঙচুর করেছে পুলিশের সামনে দাঁড়িয়ে। পুলিশ চুপ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই জেহাদি শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন। খেয়াল রাখবার মতো, যারা যারা ইসলাম ধর্মের শান্তিপ্রিয় মানুষ বা ইসলাম ধর্মের যারা ভালো ইমাম সাহেব, তাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নয়। যে মুসলমান সমাজ পড়াশোনা শিখে, এই দেশকে ভালোবেসে, এই মাটিকে ভালোবেসে নিজের সমাজের উন্নতি করবার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক হতে চায়, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যেন দাঁড়িয়েছেন। তাদের পক্ষে তিনি কোনো কথা বলেন না। তিনি কনস্ট্যান্ট উগ্রতার পক্ষে, হানাহানির পক্ষে যারা থাকবে, অশান্তির পক্ষে যারা থাকবে, ঠিক তাদের পক্ষ নেন। তিনি নিজে একজন হিন্দু হয়ে গিয়ে তিনি পবিত্র ঈদের সময় রেড রোডে যে নামাজের মঞ্চ হয়, সেখানে গিয়ে হিন্দু ধর্ম গান্দা ধর্ম বলছেন।
ওই মঞ্চে কোনো মহিলা উঠতে পারেন না। আমার প্রচুর বন্ধু মুসলমান, মুসলমান ধর্মের নিয়ম অনুযায়ী তাদের মায়েরা বোনেরা এই ধরনের জায়গায় যেতে পারে না। বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম থাকে, সেটা মসজিদ বলুন, সেটা এই ধরনের মঞ্চ বলুন, সেখানে উঠে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলছেন। মনে করে দেখুন, যখন মহাকুম্ভ হচ্ছিল, বিধানসভায় দাঁড়িয়ে একজন হিন্দু নারী হয়ে তিনি পবিত্র মহাকুম্ভকে, যার টানে সারা পৃথিবীর মানুষ আসছেন, বিভিন্ন জাত ধর্ম ভাষার মানুষ আসছেন পৃথিবী থেকে, যারা ভারতীয় নয় তারা আসছেন, মহাকুম্ভে স্নান করছেন, তখন তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন প্রকাশ্যে, এটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। যতবার আপনি পশ্চিমবঙ্গে একের পর এক এই উগ্র জেহাদি শক্তি দুর্গাপুজোর সময় মন্ত্রপাঠ, ঢাকা বাজানো, কাঁসর ঘণ্টা বন্ধ করবার ফতোয়া দেয় যে আমাদের 5 ওয়াক্ত যখন নামাজ পড়বে তোমরা এগুলো বাজাতে পারবে না, এবারেও করেছে, এই বছরে তৃণমূলের বিধায়ক করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ। যখন মহামৈত্র মা কালীকে মদ ও মাংসের দেবী বলছেন, তখন তিনি চুপ। অর্থাৎ কনস্ট্যান্ট উনি হিন্দু ধর্মকে যখনই যারাই ছোট করবে তাদের পক্ষে থাকবেন। দু একটা এই জগন্নাথ মন্দির করে দিয়ে কিংবা মহাকাল মন্দিরের ঘোষণা দিয়ে যিনি প্রকাশ্যে হিন্দু ধর্মের বিরোধিতা করেন, এই কাজগুলো যে নাটক এবং কিছু ভোটকে আটকে রেখে দেওয়ার চেষ্টা ছাড়া হিন্দু ধর্মকে কোনো রকমভাবে সম্মান করা নয়, এটা যে সর্বৈব চালাকি, এ পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা দল মত ভুলে তারা কিন্তু মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে এই ঘৃণ্য চালাকিটা। এতগুলো মূর্তি ভাঙা হলো, মা কালীর মূর্তি, সরস্বতী মায়ের পুজো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া, স্কুলগুলো থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সরস্বতী ঠাকুরের পুজো। এটা আমাদের সংস্কৃতি। দেখুন, ধর্ম আর সংস্কৃতি দুটোর মধ্যে একটু তফাৎ বুঝতে হবে, যেটা মাননীয় জানেন না। তিনি জেনে শুনে জেহাদি শক্তিকে প্রশ্রয় দিয়েছেন। তাই আমি কেন, আমাদের মতো প্রচুর মানুষ, এমনকি যা মুসলমান ধর্মেও যারা এই উগ্র জেহাদি ইসলামিক শক্তির পক্ষে নয়, যারা ইসলাম শান্তির ধর্ম এই কথাটা বলেন, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সবাই নিন্দা করেছেন, নিন্দা করার দরকার। আমি একজন হিন্দু, আপনি এখানে তাকিয়ে দেখুন, প্যালেস্তাইন গাজায় যখন অন্য অনেক দূরের দেশে মুসলমানদের ওপরে কোনো অত্যাচার হয়, তখন এখানের বামপন্থীরা বলুন, এখানে তৃণমূলীরা বলুন, সবাই মিলে হাহা হুহু করে বুক চাপড়ে কেঁদে রাজপথে বন্যা করে দেন। কিন্তু যখন বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, রোজ ঘটছে, রোজ, একা দীপু দাসে থেমে যায়নি, বিভিন্ন অজুহাতে মারা হচ্ছে। 25% হিন্দু ছিল, সেখান থেকে কমতে কমতে এখন হাতে গোনাতে দাঁড়িয়ে গেছে। হয় ধর্মান্তরিত হতে হবে, ওই যে কথা দাওয়াতে ইসলামের কথা যে ববি হাকিম বলেছিলেন, সেম জিনিসের নির্দেশনা, সেম ঘটনা ঘটছে। তো আজকে যারা হিন্দুরা রয়েছে, সেকুলার মানে কি ভাই? সেকুলার মানে সবার জন্য সমান আইন, সমান সুযোগ সুবিধে। খুব অদ্ভুত। সেখানে এরা হিন্দুদের ওপরে অত্যাচার হয়ে গেলে চুপ থাকে, কোনো কথা বলে না। শিল্পী, লেখক, বুদ্ধিজীবী তারা নীরবতা নিয়ে নেয়। প্যাটিস কাণ্ড নিয়ে বিরাট হু হু করে কথা বলা শুরু করেছিল। বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে একটাও কথা বলে? যারা গাজা প্যালেস্টাইনের জন্য এখানে কেঁদে ভাসায়, ভাই কাঁদলে সবার জন্য কাঁদুন। স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি, এটাই সেকুলারের একটা পার্ট। সবার জন্য সমান অধিকার। আমি মুসলমানের ভোটটাকে আয়ত্ত করব বলে এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল তাদের করা অন্যায়ের ব্যাপারে চুপ, আর তাদের মুসলমান সমাজের কিছু হলে কেঁদে বুক বাসাবে, আর হিন্দুদের হয়ে গেলে তারা চুপ করে থাকবে, অন্যদিকে তাকাবে, মোমবাতি মিছিল করবে না। এ কত বড় লজ্জার। আজকে সারা ভারতবর্ষে দীপু দাসকে মারবার পর ওইভাবে পৃথিবীর কাছে যখন বাংলাদেশ তার নিজের গরিমা হারাচ্ছে ক্রমাগত এই ঘটনায়, এমন বাংলাদেশকে তো আমরা চাই না। সেখানের যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী তারা ছায়ানটে দেখেছেন কিভাবে শিল্প সংস্কৃতির জায়গা ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। গান নাকি ইসলামে হারাম, অন্যায়, গাওয়া যাবে না। জেমসের অনুষ্ঠান, বিশ্ববিখ্যাত একজন গায়ক, বাংলাদেশের রক ব্যান্ডের প্রবাদ প্রতিম একজন গায়ক, তার প্রোগ্রাম বানচাল করে দেওয়া হচ্ছে। কেউ কোনো কথা বলছে এখানে? আমাদের এখানে লগ্নজিতার গান বন্ধ করে দেওয়া হলো। কি গান?
মাথায় রাখতে হবে যে কোনো গান নয়, কেউ কেউ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গানের তো অনুরোধ আসে, তেমনই এটা একদম নয়। ঠিক যেভাবে এরা বন্দে মাতারাম গানের বিরোধিতা করে, যেখানে নিজের দেশমাতৃকাকে বন্দনার কথা বলা রয়েছে, তার বিরোধিতা করে, ঠিক তেমনই ওই গানের লাইন ছিল, জাগো জাগো ভৈরবী জাগো জাগো মা। এটার জন্য ওই কি নাম, মেহবুব মল্লিক না কি নাম, এক দুষ্কৃতী, সে কোত্থেকে এই সাহস পাচ্ছে? সাহস পাচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ধর্মের বিরুদ্ধে নানান ঘটনা ঘটানো, নিয়ম করা। উনি কদিন আগেই পুজোর সময় পিতৃপক্ষে উদ্বোধন করেছেন। উনি জানেন না যে পিতৃপক্ষে উদ্বোধন করা যায় না মাথায় হিজাব টেনে? পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান তাদের মধ্যে ছোটোখাটো দু একটা ঘটনা ছাড়া কখনো দেখেছেন এই পরিকল্পিতভাবে অসভ্যতামি ঘটছে এবং পুলিশি প্রশাসনিক প্রশ্রয়? বাবরের নামে মসজিদ হচ্ছে, ভাই মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে, মানুষেরা চাঁদা তুলে নিজের টাকায় করবে, এ তো আনন্দের কথা। কিন্তু যে বাবর লুটেরা, যে বিদেশি লুট করতে ভারতবর্ষে এসেছিল, তার নামে যখন মসজিদ করছে তৃণমূলের বিধায়ক, যে দলই ঘোষণা করুক এখনও তিনি তৃণমূলের বিধায়ক, সেই মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনো অসুবিধে না হয় পুলিশ প্রশাসনকে পাঠিয়ে নির্বিঘ্নে এই লুটেরার নামে মসজিদ বানাবার ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ দিলেন। আমাদের কথা একটাই, মসজিদ হোক না কেন, আপনাদের পবিত্র রসুল নবী মোহাম্মদ রয়েছেন, তার নামে আপনারা মসজিদ করুন। আপনাদের ঈশ্বর আল্লাহ রয়েছে, তার নামে করুন। মুসলমান ধর্মে প্রচুর গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন যারা ইসলামের বিভিন্ন দিক মানুষের কাছে তুলে ধরেন, যারা ধর্মগুরু তাদের মতো, তাদের নামে করুন, তাদের নামে না। যে হুমায়ুন কবির 30% হিন্দু মুর্শিদাবাদের, তাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন, অর্থাৎ প্রশ্রয় দিচ্ছেন কনস্ট্যান্ট। তো এই ঘটনা কি বাংলাদেশের থেকে বিন্দুমাত্র আলাদা? আবার অন্যদিকে বাংলাদেশের এক জেহাদি বা যাই বলুন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করছেন, তৃণমূল থেকে কোনো প্রকার মন্তব্য উঠে আসছে না। অন্যদিকে বিজেপি তার বিরোধিতা করছে। দেখুন, আমিও করেছি বিরোধিতা, এটা করা ঠিক না। ওদের যে ওয়াজ মেহফিল হয়, যেখানে কোরআনের ভুল ব্যাখ্যা করা হয়, যেখানে মুশরিকদের মানে যারা মূর্তি পুজো করে, আমরা হিন্দু সমেত অন্যান্যরা, তাদেরকে অসম্মানের কথা বলা হয়, সেখানের একজন নামায় ওই আপনার ওয়াজ মেহফিল করা এক ধর্মগুরু, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে আই লাভ ইউ বলছে, মমতা আপা চলে আসেন বিয়া করুম বলছে। এ তো অত্যন্ত মানে নোংরামির ঘটনা। তৃণমূল তো কোনো সুর চড়াচ্ছে না। তৃণমূল সুর চড়াবে কি করে? তাহলে তৃণমূল কি চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখা উচিত যে তার দলের লোক তাকেই পছন্দ করে না, তার অসম্মান হচ্ছে জেনেও চুপ করে থাকছে, যে কি তারা একজন বাংলাদেশ থেকে ওই ওয়াজ করা ধর্মগুরু, সে বলছে মমতা আপা আই লাভ ইউ। আমার বলতে খারাপ লাগছে। রাজনৈতিকভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি, দুর্নীতিকে প্রশ্রয়, অন্যায়কে প্রশ্রয়, তার 100 বার বিরোধিতা করব, কিন্তু এটা কি কথা? এবং সব থেকে বিস্ময়কর, পুরো তৃণমূল চুপ, এবং সে বলছে যে আপনি এখানে চলে আসুন বাংলাদেশে। এই চুপটা কি? তো তাহলে বাংলাদেশের যে উগ্র ইসলামিক শক্তি, তাদেরকে পছন্দ করি আমরা, আর তাদেরই ফ্র্যাঞ্চাইজি, তাদেরই বিভাগ পশ্চিমবঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যারা নোংরামি করছে, অসভ্যতামি করছে, সেটাকে মেনে নিয়ে চুপ করে থাকা? ভালো করে তো খেয়াল করে দেখুন তো, এরা একবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথা বলেছে, বাংলাদেশের ওই ইসলামিক ধর্মগুরু, উগ্রতার পক্ষে যারা কথা বলে, যারা কোরআনের ভুল ব্যাখ্যায় মানুষকে সম্মোহিত করে, ভুল বোঝায়, বিষ ছড়ায়, যাদের এই কথাগুলো এই দীপু দাস সমেত যে হাজার হাজার হিন্দু নিধন হচ্ছে, শুধু হিন্দু নয়, যারা জনজাতি উপজাতি, ওখানে আদিবাসী মানুষ বাংলাদেশে, যারা খ্রিস্টান বলুন, শিখ বলুন, যারা রয়ে গেছেন, তাদেরও এইভাবে দমন পীড়ন করা হয়েছে এই লোকগুলোর নোংরা কথায়। আর তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছে চুপ। তার কারণ কি একটা, যে তৃণমূল দলটা আসলে সত্যিকারেরই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। সেই কারণেই মা মাটি মানুষ কার স্লোগান? খালেদা জিয়ার স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তাহলে বাংলাদেশের খালেদা জিয়ার মা মাটি মানুষ, সেই স্লোগান ব্যবহার করে নিজেদের ঝান্ডায় মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ মুজিবের
জয় বাংলা সেইটা ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়। তারেক রহমানের সম্ভবত শামীম ওসমান বোধহয় তার নাম, তিনি বলেছিলেন খেলা হবে, সেইটা ব্যবহার করে আওয়ামী লীগের স্লোগান। তো তাহলে পশ্চিম বাংলাদেশ তো তাদের দলীয় যে ঘোষণাগুলো মা মাটি মানুষ, জয় বাংলা বা খেলা হবে, এই প্রত্যেকটি তো বাংলাদেশের স্লোগান। মানে পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ বানাবার যে লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছিলেন, সেই লক্ষ্যেই কি বাংলাদেশের যারা উগ্র ইসলামিক জেহাদি শক্তি, যারা মুশরিক মানে যারা মূর্তি পুজো করে হিন্দুরা, তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলে অসভ্যতামি অরাজকতা তৈরি করছে, মানুষ মারছে, দীপু দাসদের পুড়িয়ে দিচ্ছে, ঠিক এপারে যেমন হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো তো একই। তো তাই তৃণমূল কি ওই জন্যই চুপ রয়েছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ঘৃণ্য কটূক্তি অসম্মানজনক যখন কথাবার্তা এই শক্তিগুলো বলছে? এটা তো মানুষের কাছে স্পষ্ট যে হ্যাঁ এরা এক, তাই চুপ। নাকি তাদের মান সম্মান বোধটাই হারিয়ে গেছে, কোনটা মান কোনটা সম্মান সেটা একদমই নয়, তারা মান সম্মান বোধ তাদের ব্যক্তিগত নেই, কিন্তু এই দলের তো কোনো রকম ম্যানিফেস্টো নেই। ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল, যত ছোট দল হোক না কেন, তাদের শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, প্রত্যেকটা একটা নীতি আছে যে আমরা এই নীতি অনুযায়ী চলে আমরা স্বাস্থ্য কেমনভাবে চলবে, শিক্ষা কেমনভাবে চলবে, বা বাণিজ্য শিল্প কেমনভাবে চলবে সেটা প্রণয়ন করব। যদি কারুর কাছে এই নীতিগুলো না থাকে, তখন তাদের একটাই নীতি মানুষের সামনে ফুটে ওঠে, যা ফুটে উঠছে তৃণমূলের ক্ষেত্রে, সেটা হলো দুর্নীতি। তারা বলে আপনার আদর্শ কি? বলে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কি কেউ জানে না। তো তাদের তো কোনো কিছু নিয়ম নীতি নেই। চুরি জোচ্চুরি, মানুষকে লুট করো, ঠকাও, জেল খাটো, কোনো লজ্জা নেই, বেরিয়ে এসো, তারপর কলার তুলে কথা বলো। আমাদের কাছে আপাতত 2026-এর ইলেকশনের আগে ক্রিমিনাল আছে, পুলিশ আছে, যতদিন আছে আমরা এই অসভ্যতামি করিনি। মানুষ কিন্তু এটা দেখছেন এবং বিদায় লগ্ন তাদের উপস্থিত। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি তাহলে উঠে আসছে, তাই তো তারা প্রমাণ দিচ্ছেন। আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামবেন বলেছেন, গোটা 1 মাস তিনি রাস্তা থাকবেন বলছেন। এই 26 থাকুক না, প্লেনে গাড়িতে ঘুরে বেড়ায়, দামি দামি জামা কাপড় পরে, কি রোজগার জানি না। তার 150 কোটি টাকা, 150 কোটি টাকার প্রপার্টি, যিনি হিসেব দিতে পারেননি কোত্থেকে রোজগার করেছেন। 2 নম্বরই না হলে সেই রোজগারের তো হিসেব দেওয়া যায়। তিনি দিতে পারেননি বলে সব প্রপার্টি ক্রোক হয়ে গেছে। আর মুখে বড় বড় ভাষণের কথাবার্তা বলেন উনি। 1 পয়সার যদি কেউ বলতে পারে, হিসেব দিতে পারে, তাহলে আমি ফাঁসির মঞ্চে যাব, জেলে চলে যাব। তো সব প্রপার্টি তো ক্রোক হয়ে গেছে হিসেব দিতে পারেননি বলে। বড় বড় কথা বলে কি করে? উল্টোপাল্টা কথাবার্তা বলছে, বয়স হয়ে গেছে, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কোনো জ্ঞান নেই পশ্চিমবঙ্গে। আর হাঁটাহাঁটি করা ভালো, সারাদিন তো বাড়িতে বসে থাকে, কোথায় মিছিল মিটিংয়ে দেখেন? বছরে মাঝে মাঝে 1 মাস বেছে নেয়, না একটু শীতকাল আসছে, হালকা করে রোদ্দুরে বেরোই, কমলালেবু খেতে খেতে, হ্যাঁ, সোয়েটার ফোয়েটার পরে বেরোবে। তো কার কি ও বেরিয়ে কার কি হবে? বলছেন তো মানুষের স্বার্থে বেরোচ্ছেন। কার স্বার্থে? মানুষের স্বার্থে। ক্রিমিনালরা কি মানুষ নয়? আপনি কী বলেন? ক্রিমিনালদের স্বার্থে বেরোচ্ছে, আজে বাজে কথাবার্তা বলছে, কোনো তথ্যের কোনো ঠিক নেই। মানে কি বলবো, ওখানে আলোচনা করা মানে সময় নষ্ট করা। এটা গোয়াজুলাইকে নাম দেওয়া লোকজনদের মধ্যে উনি পড়েন। তো কি বলা যাবে? উল্টো পাল্টা কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই, আজে বাজে কোনো তথ্যই নেই, থেকে দেখেই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যায়। পিসির স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে, চোখ দেখাতে এত গরিব, আমেরিকার সবথেকে দামি হাসপাতাল যেখানে টাটা বিল্ডাররাও চিকিৎসা করাতে ভয় পায়, সেখানে গিয়ে চোখ দেখিয়ে আসেন। ওনার চোখ সেরে যাক, কিন্তু আমার মনে হয় ওনার চোখের সমস্যার জন্য উনি পশ্চিমবঙ্গে যে বাস্তবগুলো সেগুলোকে দেখতে পাচ্ছেন না বলেই ভুল বকছেন। চোখ সেরে গেলে আমি চাই, কামনা করি ঈশ্বরের কাছে ওনার চোখ দ্রুত ঠিক হয়ে যাক। উনি নিজেও কতটা কলঙ্কিত, ওনার দল কতটা কলঙ্কিত, ওনার পিসি কতটা কলঙ্কিত, পাপী স্পষ্ট চোখে দেখতে পাক, তো দেখবেন তখনই কথাগুলো আর বলছেন। আপনি বলেন তিনি মাঝে মাঝে হারিয়ে যান, তিনি ঠিকই মাঝে মাঝে হারিয়ে যান, তারপর আবার ফিরে এসে প্রেস কনফারেন্স করেন, প্রেস কনফারেন্স করে সেই একই বিষয় কেন্দ্র সরকারের গালাগাল করেন, কেন্দ্র সরকারের দিকে বিভিন্ন তোপ দেন। জানেন না কোনো কিছু, তো ব্যস্ত ছেলে। নাহলে 150 কোটি টাকা কেউ বানাতে পারে যে প্রপার্টির হিসেব দিতে পারছে না, 1 টাকার হিসেব দিতে পারছে না, যেটা আমি পরিশ্রম করে রোজগার করেছি। PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, আমার ভারতবর্ষে একটা কড়া আইন আছে। হিসাব বহির্ভূত টাকা কোত্থেকে এলো হিসাবে দিতে পারলে জেল হবে। কোর্টে মামলা চলছে, যে কোনো দিন জেলে চলে যেতে পারেন। সেটা আপনি, আমি, আমাদের কথা যারা শুনছেন
তাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ফলত আমার মনে হয় আজে বাজে কথা বলে সময় নষ্ট করছেন। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলির একটা মন্তব্য নিয়ে বিজেপিতে জোর কোন্দল চলছে, এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? কোন মন্তব্য? তিনি দিলীপ ঘোষকে এবং শুভেন্দু অধিকারীকে সামনাসামনি দাঁড় করিয়েছেন। না, ভালো কথা বলেছেন। দিলীপ ঘোষকে লড়াইয়ের ময়দানে আরও বেশি করে দেখতে চান উনি বলেছেন। এটা উনি চেয়েছেন। সেটা আমরা সবাই চাই যে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিভিন্ন দায়িত্বে আসুন। কিন্তু ঘটনাটার জায়গা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির একটা নিয়ম আছে, নীতি আছে। শুভেন্দু অধিকারী যে লড়াইটা যেভাবে করতে পারবেন সেটা তাঁর একটা দায়িত্ব এবং পদ আছে বিরোধী দলনেতার, তাই তিনি করতে পারেন। সুকান্ত মজুমদার তিনি প্রাক্তন রাজ্য সভাপতি এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী, এমপি, তিনিও তার মতো করে রাস্তায় নেমে লড়াই করছেন, তাঁর একটা জায়গা রয়েছে। সবার উপরে আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি সর্বোচ্চ পদাধিকারী, ফলত তাঁর যে কোনো আন্দোলন যে কোনো অভিমুখে করবার একটা দায়িত্ব রয়েছে। কিন্তু দিলীপ ঘোষের এখনও পর্যন্ত কোনো দায়িত্ব আসেনি সাংগঠনিক। এবার নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি ব্যক্তিকেই তিনি পদে থাকুন বা না থাকুন তাদের একটা কমিটি করিয়ে দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়। পদাধিকারী ব্যক্তি এবং পদ ছাড়া ব্যক্তি, এটা তো নিয়ম। একটা নির্দিষ্ট সময় অন্তর পদ ছেড়ে দিতে হয়। যেমন দিলীপবাবু এর আগে অত্যন্ত লড়াকু রাজ্য সভাপতি ছিলেন, তার সময় দারুণ রেজাল্ট এসেছিল, দেখতেও পাওয়া গেছে। তারপর যেরকম সময়ের নিয়ম প্রত্যেককেই পদ ছাড়তে হয়, তিনি ছেড়েছেন, তিনি এখন পদহীন রয়েছেন। এবার ইলেকশনের জন্য, লড়াইয়ের জন্য নতুন যে কমিটিগুলো হবেন, ঠিক যেমন রাহুল সিনহারা রয়েছেন, রাহুল সিনহা, দিলীপবাবু, তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে মাঠে নামানো হবে, আমাদের প্রত্যেককেই নামানো হবে। এবার কে কোন দায়িত্ব পাবো আমরা জানি না, আমরা অপেক্ষা করছি। রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা মিলে বসে এটাকে ঠিক করেন, সেটার জন্য প্রতীক্ষা করতে হবে। তো ফলত শুভেন্দু অধিকারী তার মতো করে লড়াই করছেন, যা স্পষ্ট। সুকান্ত মজুমদার করছেন, যা দৃশ্যমান এবং স্পষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক ভট্টাচার্য তো করছেনই। তার সঙ্গে সঙ্গে দিলীপ বাবুরা বা রাহুল বাবুরা তারা কিন্তু বসে নেই, তারাও বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, প্রতিবাদ করছেন। অভিজিৎবাবু আরও বেশি করে সবাইকে দেখতে চাইছেন, এর মধ্যে কোনো বিরোধিতা না, এটা তো আনন্দের কথা। উনি তো সবাইকে দেখতে চাইছেন, ভালো জিনিসই বলছেন, কিন্তু সেটা একটা ঘোষণা হবে যে কে কোন দায়িত্বে তারপর নামবেন। এটা তো তৃণমূলের মতো যেমন খুশি সাজুক ওয়াজিউলাইকের দল নয়। দু একজন বলে দিল এ আজকে থেকে যোগ্য, কাল থেকেও অযোগ্য, একে টিকিট দাও, ওকে দিও না, এমনটা তো নয়। তো ফলত সেই ঘোষণার জন্য আমরা প্রতীক্ষায় রয়েছি। তখন দিলীপবাবু মাঠেই রয়েছেন, তাকে নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দিলে, রাহুলবাবু মাঠেই রয়েছেন, তাদের নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দিলে আরও বেশি করে দেখতে পাওয়া যাবে। কারণ তার বাইরে দেখা সম্ভব না, কারণ একটা নির্দিষ্ট নিয়ম মেনে ভারতীয় জনতা পার্টি তাদের যারা নেতৃত্ব রয়েছে বা কে কোন কাজ করবে সেই কাজে অভিষিক্ত করেন। দাদা, শেষ প্রশ্ন করবো। আপনার বক্তব্য স্পষ্ট, আপনি 26-এর জন্য এবং বিজেপি 26-এর জন্য লড়াই করার জন্য একদম প্রস্তুত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে বলেছিলেন 26-এ বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে আমার দলের 99.99% লোক সৎ। তিনি এদিন কাউন্সিলরদের উপর প্রশ্ন তুলেছেন, তার দলের কাউন্সিলরদের উপর। তিনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে গিয়ে প্রেস মিট করে পুলিশরা অকর্মণ্য বলেন। তিনি বলেন যে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন। তিনি বলেন যে কাশফুলের পাঁচবালিশ। তো বয়স হয়েছে, চুরি জোচ্চুরি করে তার দল দিশেহারা। তিনি চোর জোচ্চোর ক্রিমিনালদের তাদের দল থেকে তাড়িয়েছেন, কখনো দেখেছেন? দেখেননি। উল্টে তাদের নতুন নতুন প্রমোশন দেন দলে, যারা লুট করে, মানুষের ক্ষতি করে, যে যত বেশি করবে, যারা যত বেশি অন্যায় কাজ করবে তাদেরকে তিনি প্রশ্রয় দেন, তাদের পক্ষে দাঁড়ান, কথা বলেন। তিনি সংবিধান হাতে রাস্তায় হাঁটেন। ওই সংবিধানেই লেখা 324 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে নিজের পদ্ধতি নিয়ে, এটা জানবার পরেও তার কথার কোনো ভ্যালু আছে? যিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, অ্যাজ ইফ তিনি যেন নিজেকে পশ্চিম বাংলাদেশ আলাদা একটা দেশের প্রধানমন্ত্রী ভেবে ফেলেছেন। ভারতবর্ষে দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী, কোনো ব্যক্তি কথা বলতে পারেন না।
ফলত উনি দিশা হারিয়েছেন। 26-এ কার্যত মানুষের রায় যে তিনি আর থাকবেন না তিনি বুঝতে পাচ্ছেন। একদম শেষ মুহূর্তে মানুষকে যদি আরেকটু ভুল বোঝানো যায়, মানুষকে যদি একটু পুলিশ আর ক্রিমিনাল দিয়ে যদি আরেকটুখানি ভয় দেখানো যায়, যদি এসআইআরের পদ্ধতি কিছু বিএলও যাদেরকে উনি ভয় দেখিয়ে বলেছিলেন যে নাম কাটা যাবে না, যারা এই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এখন যারা কয়েকদিনের জন্য নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়ে কাজ করছেন, এই কথা শোনবার পর আপনারা তো সবাই জানেন যে পশ্চিমবঙ্গের 2200 বুথ, প্রত্যেকটি বুথে প্রায় 1000 করে ভোট থাকে। 2200 বুথে 25 বছর ধরে কেউ মারা যায়নি বলে ভয়ে ভয়ে বিএলওরা তালিকা তৈরি করেছিল, সারা পৃথিবী হেসেছে। তারপর যে দাবড়ানি এলো, সঙ্গে সঙ্গে দেখা গেল যে না, 25 বছর ধরে একটা এলাকাতে কেউ মারা যায়নি, এটা ঠিক নয়। নাহলে তো পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন ওই বুথগুলোকে থাকবার জন্য, অমরত্ব লাভ করবার জন্য তো ভোটার চাইছিল। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসে রয়েছেন, তৃণমূল দলের যে চেয়ারে উনি বসে রয়েছেন, সেখান থেকে দিনের বেলা সূর্যকে দেখিয়ে ওই দেখো চাঁদ বলতেই পারেন, চুরি জচ্চুরির পক্ষে কথা বলতেই পারেন, মানায়। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসেবে যে চেয়ারটায় বসে রয়েছেন, সেই চেয়ারের না একটা গরিমা আছে, সম্মান আছে। তিনি ওই চেয়ারে বসে যা যা কথা বলছেন, যা যা কাজ করছেন, যেভাবে একটা উগ্র ইসলামিক জেহাদি শক্তির পক্ষপাতিত্ব করছেন, সেকুলার শব্দটার অমর্যাদা করছেন, হিন্দুদের যেভাবে উনি পেটাচ্ছেন ধরে ধরে, বা যারা পেটাচ্ছেন তাদেরকে আগলে রাখছেন, এই পশ্চিমবঙ্গের মাটির পক্ষে বিপদ। এবং তাই পশ্চিমবঙ্গের জনগণ ওনাকে কোনোভাবে রাখবে না। মিলিয়ে দেখে দেবেন যে ওনার দলের যে কয়েকজন ভোটারও পড়ে আছে, কারণ চুরি জুচ্চুরি ছাড়া তো ভোট নেই। উনি প্রথমেই বলেছিলেন এসআইআর করতে দেবো না, অর্থাৎ চাল থেকে কাঁকড় বাঁচতে দেবো না, ভুয়ো বাঁচতে দেবো না। তাতেই তো তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন এই ভুয়ো ভোটগুলো যেগুলো বাদ যাবে তা তিনি জানেন, এবং ওগুলো তার দলেরই সম্পদ এবং ওগুলোকে দিয়েই জিতেছেন। নাহলে এতগুলো বছর ধরে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকেই তো উনি লুট করেছেন। আবাস বলুন, রেশন বলুন, জব কার্ড বলুন, যে কোনো প্রকল্পই বলুন, চুরি তো হয়েছে হিন্দুদের মতো মুসলমানেরও। চাকরি চুরি মুসলমান ভাইটার হয়নি, বোনটার হয়নি। বিকাশ ভবনের সামনে তৃণমূল চাকরি চুরি করলো, আর আমাদের হিন্দু মুসলমান ভাইরা, বোনেরা যারা শিক্ষক হয়ে গিয়ে সমাজে একটা বড় কাজ করতে চায়, শিক্ষকতা তো শুধু মাইনের কাজ নয়, একটা বড় দায়িত্ব সমাজ গড়বার ক্ষেত্রে। সেক্ষেত্রে তৃণমূল তারা চাকরি চুরি করলো, কত মানুষের চাকরি চলে গেল, আরও যাবে, চলে যাক, আমরা চাই না কারো চাকরি। কিন্তু যারা ভুয়ো, যে পদ্ধতিটাই ভুয়ো, যারা প্রতিবাদ করতে গেল তাদের পিটিয়ে রক্ত ঝরালো। তার মধ্যে আমার হিন্দু বাড়ির শান্তনু ভাইটা যেমন ছিল, শিক্ষক হতে যাওয়া, দরিদ্র মুসলমান পরিবার থেকে উঠে আসা সারিফুল বলে ছেলেটিও ছিল। আমার হিন্দু বোন সাবিত্রীর মাথায় যেমন ওরা আঘাত করেছিল, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলকে বাঁচাতে আমার মুসলমান বোন সাবিনার ওড়না ধরেও টান দিয়েছে, রক্তাক্ত করেছে, সবাই দেখেছেন। কেউ এদের পক্ষে থাকতে পারে না, যারা এই মানবিকতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। কেউ এই চোর তৃণমূল লুটেরা তৃণমূলের পক্ষে থাকতে পারে না, এই বিলক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই তাদের একমাত্র সম্পদ চুরি, ভোট চুরি, ভয়, মানুষকে গুলিয়ে দাও। শেষ মুহূর্তে চেষ্টা করছেন, লাভ হবে না। তৃণমূলের বিদায় হয়ে গেছে, শুধু কাগজ কলমে প্রকাশ হওয়াটা ইলেকশনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন ফল ঘোষণা হবে সেই সময়ের অপেক্ষা। তাই ওরা দিশাহীন হয়ে গেছে। পিসি, ভাইপো, কারা কি বলছে মাথার ঠিক নেই। খেয়াল করে দেখুন, তাদের নেতামন্ত্রীরা বলে ফেলছেন সত্যি কথা। মৎস্যমন্ত্রী বলে ফেললেন কদিন আগে এখানে নারী নিরাপত্তা বলে কিছু নেই। আবার যখন মিডিয়া চেপে ধরলো, পরের দিন পাল্টি খেয়ে বলছে যে না, মানে আমি এমনটা বলিনি, ইন্টারভিউ দেব না। তিনি মঞ্চ থেকে বলেছেন আমার খবরের কাগজে, মিডিয়ায় চোখ খুলতে ভয় পায় যা চলছে বাংলায়। এই সৌগত রায়, বর্ষিয়ান সাংসদ তৃণমূলের, তিনি বলেছেন বাংলাদেশিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট পছন্দ করে। পশ্চিমবঙ্গের মানুষ খেতে পাচ্ছে না। কোন বাংলাদেশিদের কথা বলেছেন? যারা দীপু দাসদের প্রকাশ্যে জ্বালিয়ে দেয়, যারা রোজ কৃতজ্ঞতা ভুলে ভারতের চাল ডাল খেয়ে এখনও ভারতের বিদ্যুৎ ব্যবহার করে ওই মোবাইলে ফেসবুকে ভারতকে গালাগাল দেয়। কাল যদি ভারত সুইচটা অফ করে দেয়, দেশটা অন্ধকার হয়ে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই যে বাংলাদেশ তার নিজের মতো করে
পুরনো সেই ছন্দে আবার ফিরে আসুক, বাংলাদেশের হানাহানি শেষ হোক, সেখানে শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গের মতোই মুখ খুলতে পারছে না, জেহাদি শক্তি তাদের মারবে, ইউনুসের পুলিশের মতো মমতার পুলিশও তাদের হেনস্থা করবে, দুপারে একই অবস্থা। এই অবস্থা থেকে নিষ্কৃতি পেতে চাইছে সবাই, এবং 2026-এ সে ঘটনা অবশ্যম্ভাবী, মানুষ বলে দিচ্ছেন।